ইনঅর্গানিক কেমিস্ট্রির 10+2 এর মডেল কোশ্চেন আমরা এখানে ডিসকাস করছি। সবার ফার্স্ট কোশ্চেন বলেছে বিসমাথ +3 এবং বিসমাথ +5 এর মধ্যে কোনটা বেশি স্টেবল? বিসমাথ +3 বেশি স্টেবল। রিজনটা কি? রিজনটা হলো ইনার্ট পেয়ার এফেক্ট। এই ইনার্ট পেয়ার এফেক্টের জন্য বিসমাথ +5 শো করে না, অনলি +3টাই শো করে। ওকে, তাহলে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য বিসমাথ +3টা বেশি স্টেবল। তারপর একটা বলেছে ফিল্ড স্ট্রেংথ সাজাতে বলেছে। এটা আমরা কিভাবে জানতে পারি? এটা আমরা যেটা দিয়ে জানতে পারি সেটা হলো স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। সো স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা কি জানতে পারি? ফিল্ড স্ট্রেংথ সব থেকে কার্বন নীলের বেশি, তারপর কার আছে, তারপর অ্যামোনিয়ার আছে, এবং সবচেয়ে কম হলো ফ্লোরিন। নেক্সট কোশ্চেন বলেছে যে এই আয়নগুলো কেন স্টেবল হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। প্রথমে সেরিয়ামের 58 হয়ে থাকে, এর যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা করি তাহলে দেখতে পাবো জেনন 4f2 5d0 6s2 হয়ে থাকে, রাইট? তার মানে দেখো, যদি সেরিয়াম +4 হয়ে থাকে তাহলে শুধু জেনন পড়ে থাকে, যেটা একটা ইনার্ট গ্যাস কনফিগারেশন, হুইচ ইজ ভেরি মাচ স্টেবল। এবার ইউতে চলে আসো। ইউ এর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কটা? টোটাল হলো ইউ 63। তাহলে যদি করি জেনন 4f7 5d0 6s2, তাহলে ইউ +2 যদি করো, +2 মানে দুটো ইলেকট্রন যদি বার করে দাও আউটার মোস্ট সেল থেকে, তাহলে জেনন 4f7 পড়ে থাকে। হাফ ফিল, তো হাফ ফিল হলে কি স্টেবল হয়, তাই জন্য ইউ +2 করবে। ওয়াইবির ক্ষেত্রে দেখো, ওয়াইবির ক্ষেত্রে টোটাল ইলেকট্রন হয় 70, যদি করি আমরা জেনন 4f14 5d0 6s2। এবার ওয়াইবি যদি +2 হয় তাহলে কি পড়ে থাকছে? জেনন 4f14। এই 4f14টা মানে কি? ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন কি স্টেবল, তাই জন্য C+4 U+2 এবং YB+2 স্টেবল কম্পাউন্ড আয়ন। নেক্সট কোশ্চেনটা বলেছে এর অক্সিডেশন নাম্বারটা বার করতে বলেছে, এটাকে X ধরলাম। EN ইথিলিন ডাইয়ামিন আমরা কত জানি? 0 হয় × 3। আচ্ছা, এখানে ক্লোরিন, 3টে ক্লোরিন মাইনাস, তার মানে এটা কি হবে? +3, তার মানে সমান সমান হবে +3, তার মানে X সমান সমান হলো +3, তাহলে +3 হলো অক্সিডেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার আমরা কি জানি? ইথিলিন ডাইয়ামিন। ইথিলিন ডাইয়ামিনের ফর্মুলা কি? এইটা। এই ইথিলিন ডাইয়ামিন কি লিগ্যান্ড? না বাইডেন্টের লিগ্যান্ড, কারণ এর দুখানা ডোনার সাইড আছে। এই নাইট্রোজেন দিয়ে ডোনেট করতে পারে, এই নাইট্রোজেন দিয়ে ডোনেট করতে পারে, দুখানা ডোনার সাইড আছে। তো এরকম ইথিলিন ডাইয়ামিন কটা রয়েছে? ইথিলিন ডাইয়ামিন দেখো 3টে রয়েছে, তাহলে মোট ডোনার সাইড কটা হবে? 3 × 2 মানে হলো 6। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার হবে 6, আর অক্সিডেশন নাম্বার কত হবে? অক্সিডেশন নাম্বার হবে 3। নেক্সট হলো টেলিং অফ মার্কারি কি? তো অ্যাকচুয়ালি কি হয়, ওজোন গ্যাস যখন মার্কারির মধ্যে রাখা হয় বা মার্কারি যখন দেওয়া হয়, তখন ওজনের মিনিসকাসটা কমে যায় এবং এটা স্টিকি হয়ে যায়। এটা কি হয়ে যায়? স্টিকি হয়ে যায়। তার কারণ হলো মার্কারি ওজনের সঙ্গে রিয়াকশন করে Hg2O এবং অক্সিজেন তৈরি করে, এই জন্য এটা কি হয়ে যায়? স্টিকি হয়ে যায়, যেটাকে আমরা টেলিং অফ মার্কারি বলে থাকি। পরের কোশ্চেন, কোভ্যালেন্সি কম্পেয়ার করতে বলেছে। কোভ্যালেন্সি কি দিয়ে কম্পেয়ার হয়? না ফ্যাজান রুল দিয়ে। ফ্যাজান কি বলেছেন? না বলেছেন ক্যাটায়নটা স্মল হতে হবে আর অ্যানায়নটা কি হতে হবে? লার্জ হতে হবে। দ্যাট ইজ ফ্যাজানস রুল। এবার দেখো, এখানে প্রথমটার ফসফরাস দেখো +3 আর পরেরটা দেখো ফসফরাস +5, তার মানে এটা হাই চার্জ, এবং যত বেশি চার্জ হয় তত কি হয়? তত স্মল সাইজ হয়, আর যত স্মল সাইজ হয় তত কি হবে? না তত তার কোভ্যালেন্সি বেশি। কারণ আমরা জানি কোভ্যালেন্সি বা সমযোজিতা নির্ভর করে ফ্যাজান রুল দিয়ে।
ফ্যাজান রুল কতটা বলতে হবে কিন্তু এখানে, যেখানে ক্যাটায়ন ছোট সাইজ এবং অ্যানায়নটাকে লার্জ সাইজ হতে হবে। তো যত চার্জ বাড়তে থাকে ক্যাটায়নে তত সাইজটা স্মল হয়। তো যত ক্যাটায়ন স্মল হবে তত কোভ্যালেন্সি কি হবে, বেশি হবে। ফ্লুরিন কেন পলিহ্যালাইড তৈরি করতে পারে না? তার কারণ হলো ফ্লুরিনের পোলারাইজেশনটা কম, পোলারাইজেশনটা লেস, এটা একটা পয়েন্ট। আর 2 নম্বর হলো নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, ফ্লুরিনের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না, তাই জন্য ফ্লুরিন কি করে না, পলিহ্যালাইড ফর্ম করতে পারে না। নেক্সট কোশ্চেন, KHF2 কেন একটা স্টেবল সল্ট? তার কারণটা হলো K+HF2-, এই যে HF, আমরা জানি ফ্লুরিন হলো পিরিয়ডিক টেবিলের সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক মৌল। সেই ফ্লুরিন কি করে, HF এর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে, কি করে, হাইড্রোজেন বন্ডিং করে, এবং হাইড্রোজেন বন্ডিং করে HF2- আয়নটাকে একটা স্টেবল আয়ন তৈরি করে, সো দ্যাট ইট ক্যান কম্বাইন উইথ K+ অ্যান্ড ফর্ম স্টেবল সল্ট লাইক KHF2, বিকজ ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ। কিন্তু যদি আজকে আমাকে একই ধরনের কোশ্চেন KHCl2 দিত, ক্লোরিন অতটা ইলেকট্রোনেগেটিভ নয়, তাই জন্য এই হাইড্রোজেন বন্ডিংটা কি হয়, উইক হওয়ার জন্য এই ধরনের সল্টের এক্সিস্টেন্স দেখি না। আর একটা ভাবে দিতে পারতো কোশ্চেন, HF কেন ডাইমার আকারে থাকে? তো একটা HF আর একটা HF এর যে ফ্লুরিনের সঙ্গে কি করে, হাইড্রোজেন বন্ডিং করে, এবং এই হাইড্রোজেন বন্ডিং এর জন্য এটা ডাইমার আকারে এক্সিস্ট করে। নেক্সট কোশ্চেন, হোম সিগন্যালে কি কি জিনিস মানে কি কি কম্পাউন্ড থাকে? আমরা কি জানি, ক্যালসিয়াম ফসফাইড থেকে থাকে এবং ক্যালসিয়াম কার্বাইড থেকে থাকে। নেক্সট বলেছে অ্যাটমিসিটি। দেখো অ্যাটমিসিটি ডিপেন্ড করে থাকে সে কি ফর্মে থাকে। আমরা জানি নাইট্রোজেন N2 ফর্মে থাকে, এই 2 থাকবার জন্য অ্যাটমিসিটি 2। ফসফরাস আমরা জানি P4 ফর্মে থাকে, এই যে 4 থাকবার জন্য অ্যাটমিসিটি 4। সালফার কি জানি আমরা S8 ফর্মে থাকে, এই 8 হওয়ার জন্য অ্যাটমিসিটি হবে 8। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ মোর বেসিক? দেখো একটা কথা বলছি, সেটা হলো LA থেকে যত তুমি LU-তে যাবে পিরিয়ডিক টেবিলে, তত কি হয়, তাদের মধ্যে একটা ল্যান্থানাইট কন্ট্রাকশন হয়, এবং ল্যান্থানাইট কন্ট্রাকশন হলে কি হয় বলতো, সাইজটা স্মল হয়। আর যত ক্যাটায়নের সাইজ স্মল হয় তত আমরা কি জানি, ফ্যাজান রুল থেকে কোভ্যালেন্সি বাড়ে, তার মানে কোভ্যালেন্সি বা সমযোজিতা বাংলায় বলে, কোভ্যালেন্সি হাই হয়। আর যত কোভ্যালেন্সি বাড়তে থাকে তত কি হয়, অ্যাসিড ক্যারেক্টার বাড়ে। কিন্তু আমাকে বেস ক্যারেক্টার বলেছে, তাহলে বেস কোনটা হবে না, এই দিকের এলিমেন্ট হবে, উল্টোটা হবে, তাই তো, তার মানে এটা হবে বেসিক। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বেসিক মিডিয়ামে SO2 কেন একটা রিডিউসিং এজেন্ট? এই কারণের জন্য SO2 বেসিক মিডিয়ামে যে আয়ন ফর্মটা তৈরি করে, SO4 2-, এটা 2H2O, এটা 4OH- এবং দুটো ইলেকট্রন। বুঝতেই পারছো ইকুয়েশন ইকুইলিব্রিয়ামের মধ্যে OH- রয়েছে, তাই জন্য বেসিক মিডিয়ামে এটা -2E হবে, সো দ্যাট এটা অক্সিডেশন করছে এবং এটা তখন একটা রিডিউসিং এজেন্ট বা ভালো বিজারক পদার্থ। নেক্সট কোশ্চেনটা বলেছে কেন গ্লাসের মধ্যে রাখা হয় না HF অ্যাসিডটাকে, হাইড্রোফ্লুরিক অ্যাসিডকে? তার কারণ হলো হাইড্রোফ্লুরিক অ্যাসিড সিলিকার সঙ্গে রিয়াকশন করে, গ্লাসে সিলিকার সঙ্গে রিয়াকশন করে, ব্যালেন্স ইকুয়েশনটা এরকম হবে, সিলিসিক অ্যাসিড তৈরি করে, যেটা কি করে, গ্লাসটাকে কি করে যায়, ক্ষইয়ে দেয়, যেটাকে বলা হয় ইটচিং অফ গ্লাস, কাঁচে খোদাই করা। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16, ফাইন্ড হাইব্রিডাইজেশন বলেছে। তাহলে হাইব্রিডাইজেশনের জন্য কি করব না, প্রথমে এর অক্সিডেশন নাম্বারটা বার করব, x × 4 × 0 = 0, x = 0। আর নিকেল মানে কি জানি, নিকেল মানে এটা জানি, আর্গন 3d8 4s2। CO কি, CO ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি করে, তার মানে ইলেকট্রনগুলো ভেতর দিকে ঢুকে যাবে, তার মানে কি হবে, ডিতে 10টি ইলেকট্রন চলে আসবে, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টি ইলেকট্রন চলে এলো। আর বাইরের দিকগুলোতে কি থাকে না, এই কার্বনিলটা থাকবে, 1 2 3 4। তাহলে কি হচ্ছে, sp3 হাইব্রিডাইজেশন। ওকে,
তারপর বলছে ডিস্টিংগুইশ করতে বলেছে। ডিস্টিংগুইশ মানে আমি এমন একজনের সঙ্গে রিয়াকশন করব, একজন রিয়াকশন করবে আর একজন রিয়াকশন করবে না। তো দেখো যেহেতু এটা বাইরের দিকে রয়েছে ব্রোমিন, এটা সালফেট রয়েছে, তাই যদি AgNO3 দিই তাহলে কি হবে, এখানে AgBr এর প্রেসিপিটেট পড়বে, যেটা পেলই হলো, ঠিক আছে। আর এই সালফেটের জন্য Ag2SO4 এর একটা হালকা প্রেসিপিটেট পড়তে পারে, কিন্তু মনে রাখবে এটা হলো ইনসলিবল অ্যাসিড, ইনসলিবল ইন অ্যামোনিয়া। সবচেয়ে ভালো তুমি যদি বেরিয়াম ক্লোরাইড দাও, বেরিয়াম ক্লোরাইড দিলে এটা কোনো প্রেসিপিটেট পড়বে না, কিন্তু এই সালফেট থাকবার জন্য BaSO4 এ হোয়াইট প্রেসিপিটেট পড়বে, আর যেটা ইনসলিবল ইন অ্যাসিড। ওকে, তো এইভাবে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। আর একটা জানতে চেয়েছে হুইচ টাইপস অফ আইসোমার। দেখো দুজনের ফর্মুলা সেম, তার মানে তারা আইসোমার, অফকোর্স আইসোমার, কিন্তু ডিফারেন্স ইজ দ্যাট দুটোর Br মাইনাস আয়ন দেয়, SO4 2 মাইনাস আয়ন দেয়, তো ডিফারেন্ট আয়ন দে আর প্রডিউসিং। সো তাদের আমরা কি বলবো, আয়োনাইজেশন আইসোমার বা আয়নিত আইসোমার, আয়োনাইজেশন আইসোমার। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে ড্র আইসোমারিক স্ট্রাকচার। তো বুঝতেই পারছো দুটো ক্লোরিন আছে, তার মানে একটা সিস থাকবে, একটা ট্রান্স, তার মানে এটা ট্রান্স দিয়ে দিলাম, আর ইএনটাকে মনে করো সিসে দিলাম, ঠিক আছে। তুমি ইথিলিন ডায়ামিনে পুরো স্ট্রাকচার আঁকতে পারো, অথবা এরকম দিয়ে দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এটা হলো ট্রান্স আইসোমার দিলাম। বাট যদি আমি সিসের ছবিটা আঁকি, ইএন বা ইথিলিন ডায়ামিনের যে স্ট্রাকচারটা হয় সেটা তুমি ডাইরেক্ট এঁকে দিতে পারো, এই জায়গাটা সবচেয়ে বেটার হয় সেটা এঁকে দেওয়াটা। এনিওয়ে আমি এরকমভাবে এঁকে ফেলেছি, এরকম জিনিসটা এঁকে দেওয়াটা বেটার। তো এই যে আইসোমারটা আছে, এই আইসোমারটা একটা মিরর ইমেজ আইসোমার দেবে, যেটা অপটিক্যাল আইসোমার একটা দেবে, তাই না, কিন্তু ট্রান্সটা দেবে না, কারণ ট্রান্সের মিরর ফেললে একই ধরনেরই স্ট্রাকচার পাবে, ডিফারেন্ট কিছু পাবে না, রাইট কি না। তো এটার ক্ষেত্রে কি হবে না, একটা মিরর ইমেজ আইসোমার তুমি পেতে পারো। তারপরে বলেছে এটার আইপিএসি নেম কি, এটা কি হবে, কে বাইরে আছে, তার মানে কি হবে, পটাশিয়াম 4টে ক্লোরিন আছে, টেট্রা ক্লোরিডো নিকেলেট, কারণ অ্যানায়নিক এটা রয়েছে, আর অক্সিডেশন নাম্বার 2 যদি ক্যালকুলেট করে নাও। পরেরটা বলছে সালফিউরিক অ্যাসিড হয় HI, মানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়োডাইড কেন ভায়োলেট কালার হয়, বিকজ সালফিউরিক অ্যাসিড একটা বুঝতে হবে, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ, আর HI একটা রিডিউসিং গ্যাস, রিডিউসিং অ্যাসিড, বিজারক অ্যাসিড। তো নিজেদের মধ্যে রিয়াকশন করে এ কি করবে, I- থেকে I2 আকারে বার করে দেবে, আর সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, আর ওয়াটার তৈরি হবে। এনিওয়ে এই যে আয়োডিন যে গ্যাসটা বার হলো, যেটার জন্য কি হবে, সে ভায়োলেট কালারটা শো করবে। এখানে বেসিসিটি বলেছে, কার কোনটা বেসিসিটি, দেখো হাইড্রোজেন কটা আছে এটা দেখে বেসিসিটি বললে কিন্তু ভুল হবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি প্রথমে H3PO2 নিই। দেখো H3PO2 দিকে যদি স্ট্রাকচারটার দিকে তাকাও, তাহলে একটা জিনিস দেখতে পাবে, H3PO2 এমন স্ট্রাকচারটা রয়েছে, এখান থেকে একটাই H+ আয়ন লস করতে পারে। আবারও বলছি, এই হাইড্রোজেনগুলো কিন্তু ফসফরাসের সঙ্গে রয়েছে, তো ফসফরাসের সঙ্গে থাকলে সেটা লস করবে না। হাইড্রোজেন তখনই লস করে হাইড্রোজেনটা যদি কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে থাকে। সো অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার সঙ্গে রয়েছে, তো এই হাইড্রোজেনটা লস করবে, তার মানে একটা লস করছে, তাই বেসিসিটি 1। পরটা দেখো H3PO3 যে স্ট্রাকচারটা আঁকো, দেখবে এরকম হচ্ছে স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচারটা দেখে বুঝতেই পারছো এখান থেকে দুটো লস করবার চান্স আছে, তার মানে বেসিসিটি হবে 2। আর H3PO4 এর স্ট্রাকচারটা কেমন, এইটা হচ্ছে স্ট্রাকচার, তাহলে এটার ক্ষেত্রে কটা লস করার চান্স আছে, 3টে লস করার চান্স আছে, বেসিসিটি হবে 3। আর যদি রিডিউসিং নেচার বলতো, তখন হাইড্রোজেনটা দেখতাম ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, লাইক দ্যাট ফসফরাসের সঙ্গে যুক্ত আছে কতগুলো। তো আমাকে যদি রিডিউসিং এজেন্ট, আবারও বলছি কথাটা, রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ বললে, তখন কিন্তু H3PO2 হতো সব থেকে ভালো রিডিউসিং এজেন্ট, কারণ এর সঙ্গে দুটো হাইড্রোজেন অ্যাটাচ আছে, এর সঙ্গে একটা আছে, এর মধ্যে নেই, এটার কোনো রিডিউসিং নেচারই নেই এর মধ্যে।
ভালো করে খেয়াল করবে, কিন্তু তোমাকে বেসিসিটি দিলে অক্সিজেনের সঙ্গে দেখবো, আর যদি আমাকে রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ দেয় তখন ফসফরাসের সঙ্গে কতগুলো হাইড্রোজেন আছে দেখবো, তার উপর বেস করে কিনা আমরা বলবো। নেক্সট কোশ্চেন, আমাকে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে বলেছে, কার কত হবে। দেখো KMnO4 এর নিজের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে, +7। এবার একে যখন তুমি অ্যাসিড মিডিয়ামে রাখবে এ তখন +2 যায়। তাহলে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, 7 থেকে 2, 5টা ইলেকট্রন চেঞ্জ। তার মানে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই হবে 5টা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তার মানে 5। অ্যাসিড মিডিয়ামে এটা হলো, ওকে। আর মলিকুলার ওয়েট জানি KMnO4 এর ওয়েট কত, 158, তার মানে 158/5 হবে। বোঝা গেছে? এটা অ্যাসিড মিডিয়ামে হলো কিন্তু। আচ্ছা, বেস মিডিয়ামে কোথায় আসে? বেস মিডিয়ামে যেটা তৈরি করে MnO4 2-, যার মানে হলো +6 অক্সিডেশন নাম্বার। তাহলে 7 থেকে আসে +6, মানে কত ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, 1 ইলেকট্রন চেঞ্জ, রাইট। তার মানে কি হবে, m/1 হবে, মানে 158/1, রাইট। আর যদি তোমাকে বলা হয় নিউট্রাল মিডিয়ামে বা স্লাইডলি অ্যাসিডিক মিডিয়ামে, নিউট্রাল মিডিয়াম বা স্লাইডলি অ্যাসিডিক বলতেই পারে, তখন মনে রাখবে তখন সেটা কিসে তৈরি হয় না, MnO2 চলে আসে। তখন Mn এর অক্সিডেশন নাম্বার হলো +4, তার মানে +7 থেকে আসে +4, তার মানে 3 ইলেকট্রন চেঞ্জ। তার মানে কি হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে না, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই হবে 3। ওকে, নেক্সট কোশ্চেন, HCF4 তার সঙ্গে ওয়াটারের রিয়াকশনে কি তৈরি হবে। তো HCF4 ওয়াটারের রিয়াকশনে কি তৈরি হয়, Xenon HCO3 HA/O2। নেক্সট কোশ্চেন বলেছে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের রিয়াকশনে কি তৈরি হবে। দেখো এক্সেস ক্লোরিন আছে কিন্তু, তো এক্সেস ক্লোরিন থাকলে কি তৈরি হয়, NCl3 আর HCl তৈরি হয়। আর এটা দেখো এক্সেস অ্যামোনিয়া আছে, এক্সেস অ্যামোনিয়া থাকলে কি হবে না, NH4Cl আর নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। আর এইটার ক্ষেত্রে কি হবে, আয়োডিনটা এই ব্রোমিনের জায়গাটা চলে আসবে, তার মানে KiO3 তৈরি হবে, আর Br-টা Br2 আকারে বেরিয়ে আসবে। তারপর একটা 24-এরটা বলেছে অ্যাসিডিটি কম্পেয়ার করতে বলেছে NO, NO2, N2O5। দেখো প্রথমে অক্সিডেশন নাম্বার বার করে নিতে হবে, এটা +2, X ধরে বার করে নাও, এটা +4, এটা হলো +5। যত অক্সিডেশন নাম্বার বেশি হয় তত অ্যাসিডিটি বেশি হয়, তার কারণ অক্সিডেশন নাম্বার হাই মানে কি, অক্সিডেশন নাম্বার হাই মানে স্মল সাইজ, আর স্মল সাইজ মানে কি, স্মল সাইজ হলো তত বেশি অ্যাসিড। তাহলে সব থেকে বেশি অ্যাসিড কোনটা হবে, N2O5, তারপর কোনটা হবে NO2, আর সবচেয়ে কম হবে কোনটা, NO। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে N2O হ্যাজ লো ডাইপোল, কেন। তো N2O ডাইপোল কারণ হলো N2O স্ট্রাকচারটা দেখো, দিস ইজ N2O, অক্সিজেন এই দিকে টানছে কিন্তু এই রেজোন্যান্স তো উল্টো দিকে কাজ করছে না, অক্সিজেন টান এই দিকে, এটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের টান, বাট উল্টো দিকে কি কাজ করছে, রেজোন্যান্স কাজ করছে, ঠিক আছে। তাই জন্য ডাইপোল মোমেন্টটা কমিয়ে দেয়, কারণ দুটো ফোর্স দুটো অপোজিট দিকে কাজ করছে বলে। নেক্সট কোশ্চেন, H2O ভি শেপ কেন, কারণ তুমি H2O স্ট্রাকচারটা আঁকো, দিস ইজ H2O, দেখো H2O স্ট্রাকচারটা দেখো ভি এর মতন দেখতে, দেখো ভি এর মতন লাগছে না, তো H2O হলো ভি শেপ। অ্যামোনিয়া পিরামিডাল কেন, তুমি লোন পেয়ার বাদ দিয়ে অ্যামোনিয়া স্ট্রাকচারটাকে দেখো, দেখো পিরামিডের মতন লাগছে, লোন পেয়ারটা বাদ দিলে দেখো পিরামিড যেমন হয়, লোন পেয়ারটা চেপে দাও, দেখো পিরামিডের মতন লাগছে, তাই না। তো তাই জন্য এটা পিরামিডাল শেপ। তো এমন ধরনের কোশ্চেন আমাদের মডেল কোশ্চেন পেপারে একটা সলভ করলাম, এমন ধরনের কোশ্চেন আমাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ।